সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি। আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে সমাস নিয়ে আলোচনা করব। তো আসো বন্ধুরা, আমরা সমাস সম্পর্কে আজকে জেনে নিই। তো সমাস, কারক, বিভক্তি এবং বাংলা দ্বিতীয় পত্রটা তোমাদের কাছে অনেক সময় অনেক জটিল মনে হয়, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই বাংলা দ্বিতীয় পত্র মনে হয়। কারণ তুমি যদি বাংলা ব্যাকরণ খুব সুন্দরভাবে বুঝে শুনে তুমি শিখতে চেষ্টা করো, তাহলে তোমার কাছে পড়াটা অবশ্যই আনন্দদায়ক হবে। আমি আজকে চেষ্টা করব এই সমাসের জটিলতা তোমাদের মন থেকে দূর করে কিছু হলো তোমাদেরকে সমাজ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো ইনশাল্লাহ। আজকে আমরা সমাসের এই বেশ কিছু বিষয় যে খুঁটিনাটি জেনে নিব। তা আসো, সমাস, আসলে সমাস শব্দের অর্থ হলো যে সংক্ষেপণ করা। হ্যাঁ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। তো সমাসের সংজ্ঞাটা আমরা যদি বলি তাহলে সেটা এরকম: পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদের একপদী হওয়াকে সমাস বলে। আমি আবার বলছি, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদের একপদী হওয়াকে সমাস বলে। দেখো, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি বোর্ডে লিখছি, মধু সংগ্রহ করে যে মাছি তাকে এক কথায় আমরা বলতে পারি মৌমাছি। দেখো, এই টোটাল যে বাক্যটা আছে, মধু সংগ্রহ করে যে মাছি, সেই এই বাক্যটাতে ঠিক অনেকগুলা পদ আছে। এই সবগুলা পদকে বোঝানোর জন্য সংক্ষেপ করে আমি এক কথায় সেটাকে লিখছি মৌমাছি। হ্যাঁ, তাহলে আমি সমাসের সংজ্ঞাটা কি দিছি? পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদের একপদী হওয়াকে সমাস বলে। অর্থাৎ দেখো, মধু একটা পদ, সংগ্রহ করে একটা পদ, যে একটা পদ, মাছি একটা পদ, সেই সবগুলা পদ মিলে আমি টোটাল একটা পদে নিয়ে আসছি, সেটার নাম কি? মৌমাছি। এখন বন্ধুরা, সমাস শিখতে গেলে তোমাকে যেই জিনিসগুলা লক্ষ্য করতে হবে সেটা হলো গিয়ে তোমাকে বিভক্তি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তারপরে তোমাদের এই সমাসের, এখানে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, মধু সংগ্রহ করে যে মাছি, এই টোটাল বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য, বা অনেকে এটাকে বিগ্রহ বাক্য বলে থাকে। আমি আবার বলছি, এই যে টোটাল বাক্যটা আমি লিখে ফেলছি অনেকগুলা পদ নিয়ে, যে বাক্যটা হইছে মধু সংগ্রহ করে যে মাছি, এটার নাম হলো বেশ বাক্য। বেশ বাক্য, বা এটাকে বিগ্রহ বাক্য বলে থাকে, বিগ্রহ বাক্য। আর টোটাল যে একটা পদ হয়ে গেছে, সংক্ষেপ করে ফেলছি, সেটা হলো যে সমস্ত পদ। সমস্ত পদ। দেখো, তাহলে আমরা আরো দুইটা কথা জেনে নিলাম। সমাসের যে পদগুলা, অর্থাৎ সমাসবদ্ধ যে পদগুলা, সমাসবদ্ধ যে পদগুলা, অর্থাৎ এই টোটাল এই পদগুলাকে একসাথে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার বলছি, সমাসবদ্ধ যে পদগুলা, অর্থাৎ এই বাক্যটাকে বলা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই যে সমাস নিষ্পন্ন যে পদ, সেটাকে আমরা বলবো যে সমস্ত পদ। এখন বন্ধুরা, সমাস শিখতে হলে তোমাকে অবশ্যই পদ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন আমরা এই বাংলায়, ইংলিশে আমরা ব্যাকরণে শিখি না পার্টস অফ স্পিচ, ঠিক পার্টস অফ স্পিচের বাংলাটা হলো গিয়ে যে পদ। এখন পার্টস অফ স্পিচ যেরকম গুরুত্বপূর্ণ পদ জানো সমাসের জন্য, সেরকম গুরুত্বপূর্ণ পদ, তোমাদেরকে পদ আইডেন্টিফাই করতে হবে। দেখো, সমস্ত পদ, সেই সমস্ত পদের এখানে লিখছি কি? মৌমাছি। তুমি যদি মৌমাছিকে চিন্তা করো, তাহলে এখানে দুইটা, এই সমস্ত পদকে ভাঙলে আমি আবার দুইটা পদ পেয়ে যাই। সেই একটা পদের নাম হলো মৌ,
আরেকটা পদের নাম হলো গিয়ে মাছি। আমি এখানে ঠিক দুইটা পদ পাইছি, একটা নাম হলো মৌ আর একটা হলো মাছি। তো টোটাল দুইটা পদ মিলে আমার সমস্ত পদ হয়েছে। এই সমস্ত পদকে বাংলে যে দুইটা পদ পাইছি এতে প্রত্যেকটাকে বলা হবে সমস্যমান পদ। আবার বলছি, সমস্ত পদকে ভাঙলে যে যে পদ পাওয়া যায় সেই পদের প্রত্যেকটাকে বলা হবে সমস্যমান পদ। তাহলে মৌ একটা সমস্যমান পদ, মাছি সেটাও একটা সমস্যমান পদ। তাহলে আমি তিনটা জিনিস তোমাদেরকে বললাম, একটা হলো যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনটা সেটা তোমরা শিখে ফেলছো, আর একটা হলো সমস্ত পদ সেটা কোনটা তাও শিখে ফেলছো। তোমরা সমস্ত পদকে বাংলা যে পদগুলো পাওয়া যায় সেটাকে আবার আরেকটা নাম দিছে কি সমস্যমান পদ। দেখো এখানে মৌ একটা সমস্যমান পদ, মাছিও একটা সমস্যমান পদ, আর দুই এই সমস্ত পদ টোটাল মিলা হয়ে গেছে সমস্ত পদ। এখন আসো সমাস শিখার জন্য আমার এই পদগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সমস্ত পদের দেখো এখানে দুইটা পদ মিলাই একটা সমস্ত পদ হইছে মৌ আর মাছি। এখন তোমাকে সমাস শিখতে গেলে কোন পদটা অর্থের প্রাধান্য পায় সেটাও তোমাদেরকে বুঝতে হবে বা শিখতে হবে। তো সেটা আমরা কিভাবে শিখবো, যে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে কোন সমাসে কোন পদ প্রধান। তার আগে আমি বলে দেই সমাস হলো গিয়ে প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত কয় প্রকার? সমাস প্রধানত 6 প্রকার। এই 6 প্রকার ছাড়াও আরো কিছু প্রকার সমাস আছে, সেগুলো প্রধান না, সেগুলো আরো কিছু শ্রেণীর সমাস আছে, সেগুলো আমরা বলবো। তবে প্রধান যে 6 প্রকার সেটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এক নম্বরে বলতে পারি আমরা এই এই এক নম্বর সমাস যেটা সেটার নাম আমরা বলতে পারি কর্মদ্বারা সমাস, তারপরে হলো দ্বন্দ্ব সমাস, তারপরে হলো বহুব্রী সমাস, তারপরে হলো দ্বিগু সমাস, তারপরে হলো অব্যয়ীভাব সমাস। কয় প্রকার সমাস বলছি আমি আবারও বলছি, হ্যাঁ, কর্মদ্বারা সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, আরটা হলো কি বহুব্রী সমাস। এই 6 প্রকার সমাস হলো গিয়ে প্রধান। তো আজকে আমরা এই তোমাদেরকে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে যে কর্মদ্বারা সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়, বা তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষা চলে আসে। আসো আমরা সেটা একটা সুন্দর টেকনিকের মাধ্যমে জেনে নেই। তুমি কিভাবে আইডেন্টিফাই করবা কোন পদের কোন সমাসের কোন পদ প্রধান, সেটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, একটু ফলো করো। দেখো আমি কি লিখছি, দ্বিতকে গাই ফর পদের গান, দ্বিতকে গাই ফর পদের গান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলেন করিম ভাই। এই কথাটাকে তোমরা যদি মনে রাখো তাহলে কোন সমাসে কোন পদ প্রধান খুব সহজে তোমরা মনে রাখতে পারো। আমি আবার বলছি, কি লিখছি, দ্বিতকে গাই ফর পদের গান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলেন করিম ভাই। এখন দেখো দ্বি দ্বি মানে হলো যে দ্বিগু সমাস, ত মানে হলো যে তৎপুরুষ, ক ক মানে হলো যে কর্মদ্বারয়। তাহলে এই তিন রকম সমাসে ফরপদ প্রধান। আমি লিখছি কি, দ্বিতকে গাই ফরপদের গান। দেখো দ্বিগু সমাসেও ফরপদ প্রধান, কর্মদ্বারা সমাসেও ফরপদ প্রধান, তৎপুরুষ সমাসেও ফরপদ প্রধান। একটু আগে আমি লিখে দিছি মৌমাছি, সমস্ত পদে লিখে ফেলছি মৌমাছি। দেখো এখানে মৌ একটা পদ, মাছি একটা পদ। তাহলে মৌ হলো গিয়ে পূর্বপদ, মৌ হলো গিয়ে পূর্বপদ,
মাসি হলো গিয়ে পরপদ, পরপদের অপর নাম হলো উত্তর পদ, পরপদও বলতে পারো অথবা উত্তর পদ। তাহলে দেখো এখানে যে দুইটা পদ, সেই দুইটা পদের ভিতরে মৌ হলো গিয়ে পূর্ব পদ আর মাসি হলো গিয়ে পরপদ বা উত্তর পদ। এখন কোন পদের অর্থ, মৌমাছির ভিতরে এখানে দুইটা যেহেতু পদ, একটা হলো পূর্ব পদ আর একটা হলো পরপদ, তাহলে কোন পদের অর্থ প্রধান সেটা আমি কিভাবে বুঝবো? দেখো মৌমাছির ভিতরে আমরা যদি চিন্তা করি, মৌমাছিকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে মৌমাছির ভিতরে শুধুমাত্র মাছিকে দেখতে পাই কিন্তু মৌকে দেখতে পাই না। তাহলে এখানে মৌর অর্থ প্রাধান্য নয়, সেখানে মাছির অর্থটাই প্রাধান্য। তাহলে মৌমাছির ভিতরে পরপদ প্রধান। কোন পদ? পরপদ প্রধান। তাহলে এইভাবে সমস্ত পদের পূর্বপদ প্রধান না পরপদ প্রধান তোমাকে চিন্তা করে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে আমি তোমাদেরকে এখানে কি লিখছি? দ্বিতকে গাই পরপদের গান। তাহলে দ্বি মানে দ্বিগু সমাস, ত মানে তৎপুরুষ সমাস, ক হলো কর্মধারয়, দ্বিতক, দ্বিতক। তাহলে দ্বিতক থেকে আমরা তিনটা সমাস পাই, সেই তিনটা সমাসের আমি বলছি দ্বিতকে গাই পরপদের গান, তার মানে পরপদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে পূর্ব পদ এবং পরপদ দুই পদের অর্থেই প্রাধান্য পায়, তাহলে উভয় পদ প্রধান। বহুব্রীতে নতুনত্ব পায়। বহুব্রী সমাসে কোন পদের অর্থে প্রাধান্য পায় না, সেখানে নতুন একটা অর্থ আমরা পাই। তারপরে অব্যয়ীতে পূর্ব পদ বলেন করিম ভাই। দেখো অব্যয়ী সমাসে পূর্ব পদ প্রধান, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি এই ছড়াটাকে মনে রাখি যে দ্বিতকে গায় পরপদের গান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, বহুব্রীতে নতুনত্ব পায়, অব্যয়ীতে পূর্ব পদ বলেন করিম ভাই। এখন এই কথাগুলোকে মনে রাখলে কোন সমাসের কোন পদ প্রধান পরীক্ষা আসলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। তা আসো আমরা এবার সমাস নিয়ে কথা বলি, দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। দ্বন্দ্ব, দেখো কথাটার মানে হলো গিয়ে দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে আমি কোন পদ প্রধান দিব? উভয় পদ প্রধান। কোন পদকে আমি প্রাধান্য দিয়ে দ্বন্দ্বে পড়তে চাই না। তাহলে মনে রাখবা দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? ওই যে ছড়া থেকে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থেই প্রাধান্য পায়। তাহলে আমি দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা খুব সহজে বলে দেই। দ্বন্দ্ব সমাসের যেমন ব্যাস বাক্য, সেই ব্যাস বাক্যে কিন্তু একটা ও থাকবে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে একটা ও থাকবে। যেমন ধরো মা ও বাবা, এক কথা আমরা বলি মা বাবা, মা বাবা। ভাই ও বোন, একসাথে আমরা বলি ভাই বোন। নানা ও নানি, একসাথে বলি নানা নানি। সেরকম ভাবে জামা কাপড়, জামা ও কাপড়। তারপরে ঘরে বাইরে, ঘরে ও বাইরে। তাহলে দেখো দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা হলো গিয়ে এইরকম দুই পদের, এখানে মা এবং বাবা, এই ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে একটা ও থাকবে। বিগ্রহ বাক্যে একটা কি থাকবে? একটা ও থাকবে। আর সমস্ত পদ, এটাকে আমরা সমস্ত পদ বলি। সমস্ত পদে কিন্তু এরকম দুই পদের মাঝখানে একটা হাইফেন থাকবে। দুই পদের মাঝখানে একটা হাইফেন থাকবে। যদি এরকম আসে পরীক্ষায় দ্বন্দ্ব সমাস চেনার উপায় তুমি আইকিউ কাটাইবা, সমস্ত পদের ভিতরে অবশ্যই হাইফেন থাকবে, আর ব্যাস বাক্যের ভিতরে বা বিগ্রহ বাক্যের ভিতরে একটা ও যুক্ত করতে হবে। তাহলে দেখো এইরকম ভাবে আমরা এখন কোন পদের অর্থ, মা, এই যে সমস্ত পদে দেখো দুইটা পদ আছে, এখন আমি কোন পদের অর্থ প্রাধান্য দিব? আমি কি মাকে প্রাধান্য দিব না বাবাকে প্রাধান্য দিব? অর্থাৎ মা এবং বাবা দুইজনে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যার কারণে এই দ্বন্দ্ব সমাসে উভয় পদেই প্রধান। এখন তোমাদের বইতে যে এইরকম ভাবে কথাগুলো আছে যে নিম্নের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব, নিম্নের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব, নিম্নের কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব, নিম্নের কোনটি সমার্থক দ্বন্দ্ব, এগুলা কিন্তু বইতে আছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো বই থেকে ফলো করবা। আরেকটা জিনিস আছে তোমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব হলো এরকম, যেমন ধরো
অলুক দ্বন্দ্ব। আমি বলছি সমাস শিখতে হলে আগে বিভক্তি জানার দরকার আছে। দেখো এখানে একটা এ বিভক্তি আছে, দেশে এ বিভক্তি, এ বিদেশে বিদেশে এখানে একটা এ বিভক্তি আছে। ব্যাস বাক্যের ভিতরে পদের ভিতরে কিন্তু বিভক্তি আছে, আর সমস্ত পদে গিয়েও কিন্তু এখানে দেশে এ বিভক্তি আছে, বিদেশে। তার মানে এখানে ব্যাস বাক্যের ভিতরে যে পদের ভিতরে বিভক্তি আছে সেই বিভক্তি কিন্তু সমস্ত পদে লোপ পায়নি, অর্থাৎ বেনিশ হয়ে যায়নি। তাহলে অলুক দ্বন্দ্ব সহজে বুঝতে পারবে, যেমন ঘরে ও বাহিরে, ঘরে বাইরে। তাহলে অলুক দ্বন্দ্ব বুঝার উপায়টা হলো যে ব্যাস বাক্যের যে পদগুলোতে বিভক্তি থাকবে সেই বিভক্তি সমস্ত পদে গিয়ে পরিবর্তিত হবে না, বিভক্তি লোপ পাবে না। এরকম বিভক্তি লোপ না ফেলে যে দ্বন্দ্ব সমাসগুলো হয় সেই সমাসগুলোকে আমরা বলবো যে অলুক দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব আজকে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আমি আবার বলছি, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের ভিতরে অবশ্যই তোমাকে একটা ও থাকতে হবে, একটা ও দিতে হবে, আর সমস্ত পদে গিয়ে তুমি একটা এইরকম দুইটা পদের মাঝখানে হাইফেন দিতে হবে। আবার দ্বন্দ্ব সমাস শুধু দুই পদ নিয়ে হবে না, দ্বন্দ্ব সমাস বহুপদীও আছে, সেটা নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব এখানে শেষ করলাম। দ্বন্দ্ব সমাসে মনে রাখবা, তাহলে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, তারপরে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে একটা ও থাকবে, সমস্ত পদে এরকম একটা আইকন থাকবে। আর সমাস শিখতে হলে তোমাকে অবশ্যই ব্যাস বাক্য এবং সমস্ত পদ এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাইলে তোমার সমাস শেখাটা খুব সহজ হয়ে যাবে। আসো আমরা এবার কর্মদ্বারক সমাস নিয়ে কথা বলি। কর্মধারক সমাস, দ্বিতকে গাই ফর পদের গান, দ্বিতক সেখানে কিন্তু কর্মধারক সমাস ছিল। তাহলে কর্মধারক সমাস জানার উপায়টা হলো যে ফর পদের অর্থ প্রাধান্য পাবে, ফর পদের অর্থ প্রাধান্য পাবে। কর্মধারক সমাস মূলত প্রধানত চার প্রকার। একটা হলো গিয়ে উপমান কর্মধারক সমাস, আরেকটা হলো গিয়ে উপমিত কর্মধারক সমাস, আরেকটা হলো গিয়ে রূপক কর্মধারক সমাস, আরেকটা হলো গিয়ে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এছাড়াও আরো কিছু সাধারণ কর্মধারয় সমাস আছে যেগুলা কর্মধারয় সমাসের ভিতরে পড়ে, সেগুলা আমি পরে বলবো। এখন আমরা এই চার প্রকার কর্মধারয় সমাস থেকে প্রথমে যেই কর্মধারয় সমাসের যেখান থেকে তোমাদের প্রশ্ন বেশি বেশি আসে পরীক্ষা, সেটা হলো উপমান এবং উপমিত। এই দুই প্রকার কর্মধারয় সমাস থেকে কিন্তু পরীক্ষা বেশি বেশি প্রশ্ন আসে। আসো আমরা খুব সহজে জেনে নেই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস কিভাবে আইডেন্টিফাই করা যায়। দেখো উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস অর্থ উপমা, উপমা উপমা মানে হলো কি, উপমা মানে হলো যে তুলনা। তাহলে আমরা তুলনা করব, তুলনা কার সাথে করব, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করব। হ্যাঁ, তাহলে যে বস্তুর সাথে অন্য আরেকটি বস্তু, অর্থাৎ প্রত্যক্ষ একটা বস্তুর সাথে পরোক্ষ একটা বস্তুর তুলনা করব। প্রত্যক্ষ বস্তুটাকে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হবে উপমেয়, প্রত্যক্ষ বস্তুটাকে বলা হবে কি উপমেয়, এবং পরোক্ষ বস্তুটাকে বলা হবে উপমিত, উপমান। পরোক্ষ বস্তুটিকে বলা হবে উপমান। আবার বলছি যে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ একটি বস্তু তুলনা করব আমরা উপমান সমাসে। প্রত্যক্ষ বস্তুটিকে বলা হবে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হবে উপমেয়, আর পরোক্ষ বস্তুটিকে বলা হবে উপমান। তাহলে আসো আমরা এই উপমান কর্মধারয় সমাস আমরা শিখে ফেলি। যেমন আমি তোমাদের বই থেকে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমি তুলে ফেলছি, সেই উদাহরণগুলো লেখে, কারণ বইয়ের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, ওই উদাহরণের বাইরে কোনো উদাহরণ পরীক্ষায় আসে না। যেমন দেখো উপমান কর্মধারয় সমাস, এটাকে চেনার উপায়টা হবে যে এটা হবে যে নাউন যোগ অ্যাডজেক্টিভ। নাউন মানে হলো যে বিশেষ্য, আর অ্যাডজেক্টিভ মানে হলো গিয়ে বিশেষণ। কিন্তু বাংলায় বলে যে নাউন হলো গিয়ে বাংলায় বিশেষ্য, আর প্রোনাউন হলো গিয়ে সর্বনাম, আর অ্যাডজেক্টিভ হলো গিয়ে বিশেষণ। তাহলে দেখো উপমান কর্মধারয় সমাস হবে বিশেষ্য, বিশেষ্য যোগ বিশেষণ। উপমান কর্মধারয় সমাস হবে নাউন যোগ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ মিলিয়ে উপমান কর্মধারয় সমাস হবে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বিশেষ্য এবং বিশেষণ। তো তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে সেটা হলো এরকম।
তুষারের ন্যায় শুভ্র। দেখো আমি কি লিখছি, তুষারের ন্যায় শুভ্র, এটাকে এভাবে বলতে পারি তুষার শুভ্র। আমি এখানে লিখে ফেলছি কি নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে উপমান কর্মধারয় সমাস হয়। দেখো তুষার, তুষার তোমরা তো চিনো, সেই তুষারটা কিন্তু নাউন, শুভ্র, শুভ্র কিন্তু সাদা। অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলাকে আমরা বলি যে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকার, আকৃতি, এগুলাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দেখো এখানে আছে তুষার, তুষার কিন্তু নাউন, আর শুভ্র মানে সাদা, তাহলে সাদা যেহেতু রং, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে খুব সহজে বোঝা যায় তুষার শুভ্র। তুষার শুভ্র এটা হলো সমস্ত পদ, আর ব্যাস বাক্যটা হলো তুষারের ন্যায় শুভ্র। তাহলে এটা হলো উপমান কর্মধারা। দেখো তুষার, এখানে যে তুষার সে এটা কিন্তু উপমান, উপমান, আর শুভ্র এটা হলো কি উপমেয়, আমি উপমান কর্মধারয় সমাসে দুটো অংশ থাকে, একটা হলো উপমান আর একটা হলো কি উপমেয়। তুষারের সাথে আমি কার তুলনা করছি? শুভ্রের তুলনা করছি, অর্থাৎ তুষারের সাথে আমি শুভ্রের তুলনা করছি। তাহলে দেখো এটা হলো উপমান আর এটা হলো উপমেয়। তুষার ন্যায় শুভ্র। এখন আরেকটা জিনিস উপমান কর্মধারয় চেনার আরেকটা উপায় হলো এই যে আমি কথাটা বলছি তুষারের ন্যায় শুভ্র, এটা কি পসিবল না ইম্পসিবল, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তুষারও সাদা, শুভ্র তাও কি সাদা, অর্থাৎ এখানে তুষারও সাদা, শুভ্র সাদা। হ্যাঁ, এটা পসিবল, এটা সম্ভব। তাহলে কি এটাকে আমরা বলতে পারি যে উপমান কর্মধারয় সমাস। আবার আরেকটা উদাহরণ হলো অরুণের ন্যায় রাঙ্গা। অরুণ রাঙ্গা, দেখো অরুণের ন্যায় রাঙ্গা, এক কথা আমরা বলতে পারি এটাকে অরুণ রাঙ্গা। এখন অরুণ মানে কি? অরুণ মানে হলো সূর্য, রাঙ্গা মানে কি? রাঙ্গা মানে হলো কি লাল। সূর্য লাল আর রাঙ্গা তো এমনিতে লাল, তাহলে জিনিসটা কি পসিবল না ইম্পসিবল? হ্যাঁ, এটা পসিবল। তাহলে এটা হলো উপমান কর্মধারয় সমাস। তারপর আরেকটা উদাহরণ আছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ। তোমাদের বইতে আর একটা উদাহরণ আছে, সেটা হলো ভ্রমরের ন্যায় কৃষ্ণ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ, এক কথা বলে ভ্রমর কৃষ্ণ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমর কৃষ্ণ কেশ। দেখো ভ্রমর, ভ্রমর তো চিনো, তাহলে কৃষ্ণ কেশ। তো ভ্রমর কি রং? ভ্রমরের রংটা কি কালো, আর কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে হলো কালো, কেশ মানে হলো চুল। চুলও কালো, ভ্রমরও কালো। তাহলে দেখো আমি চুলের ভ্রমরের সাথে চুলের তুলনা করছি। হ্যাঁ, চুলের সাথে ভ্রমরের তুলনা করছি। এখন দেখো ভ্রমরের রঙও কালো আর কৃষ্ণ কেশ তার রঙও কালো, তাহলে এটা পসিবল না ইম্পসিবল? হ্যাঁ, দুইটাই সম্ভব, এটা পসিবল। তাহলে এটা হলো যে উপমান কর্মধারয় সমাস। তাহলে ভ্রমরটা হলো নাউন, কোনো কিছু নামকে আমরা বলি নাউন, আর কৃষ্ণ কেশ কালো কেশ, হ্যাঁ, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে উপমান কর্মধারয় সমাস চেনার উপায়টা হলো নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে হবে। আর যে তুলনাটা করব, যে উভয় বস্তুর কিন্তু তুলনাটা আমার পসিবল, যে কথাটা আমি বলতেছি সেটা সম্ভব। তাহলে এখানে যেরকম অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য, রাঙ্গা মানে হলো যে লাল, তাহলে সূর্য লাল, রাঙ্গা লাল। আর প্রথম উদাহরণটা দিছি কি তুষারের ন্যায় শুভ্র, তুষারের রঙ সাদা, শুভ্র মানে সাদা। তাহলে এই যে আমি কথাগুলা বলছি সেটা কিন্তু পসিবল, তাহলে এই তুলনাটা সম্ভব। তাহলে এটা নাম হলো উপমান কর্মধারয় সমাস। আবার আসো আমরা এবার শিখে ফেলি উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, উপমিত কর্মধারয় সমাস, সেটা হবে যে নাউন এবং নাউনের ভিতরে। দেখো বিশেষ্য, উপমিত কর্মধারয় সমাসটা হবে বিশেষ্য এবং বিশেষ্যের ভিতরে। উদাহরণগুলো আমি দিয়ে দিচ্ছি। মুখ চন্দ্রের
নেয়, চন্দ্রমুখ। দেখো এখানে আমি লিখছি মুখ চন্দ্রের ন্যায়, এক কথা বলে চন্দ্রমুখ, এই মুখটা কিন্তু নাউন। চন্দ্র, চন্দ্র তাও কি নাউন। তাহলে উপমিত কর্মধারয় সমাসটা হবে নাউন এবং নাউন হয়ে, নাউনের মধ্যে নাউন এবং নাউন অর্থাৎ বিশেষ্য যোগ বিশেষ্য এই দুইটা মিলে হবে উপমিত কর্মধারয় সমাস। কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, মুখ চন্দ্রের ন্যায় অর্থাৎ চাঁদ, চন্দ্র মানে চাঁদ, মুখ তো চিনেই, তাহলে মুখ কখনো চাঁদ হতে পারে না। তাহলে এই যে আমি চাঁদের সাথে মুখের তুলনা করছি, হ্যাঁ মুখের সাথে আমি চাঁদকে নিয়ে এসে তুলনাটা করলাম, উপমাটা দিলাম, সেটা আমার কি পসিবল না ইম্পসিবল? হ্যাঁ অবশ্যই এটা ইম্পসিবল, মুখ কখনো চন্দ্র হতে পারে না। তাহলে এই যে ইম্পসিবল, কিন্তু আর উপমান কর্মধারয় সমাসের ভিতরে হ্যাঁ আমি কিন্তু বলছি যে পসিবল। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে তুলনাটা করব সেই তুলনাটা কি পসিবল না ইম্পসিবল, এই জিনিসটা মাথায় রাখলে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস তুমি চিন্তা করে ফেলতে পারবা। আর উপমিত কর্মধারয় সমাস যেটা আর উপমান কর্মধারয় সমাস যেটা, উপমানটা ছিল নাউন এবং অ্যাডজেক্টিভের ভিতরে, আর উপমিতটা হলো নাউন এবং নাউনের মধ্যে। আসো আমরা আরেকটা উদাহরণ দিয়ে ফেলি। পুরুষ সিংহের ন্যায়, এটাকে বলি পুরুষ সিংহ, সিংহ পুরুষ, সিংহ পুরুষ। দেখো পুরুষ এটা নাউন, সিংহ তাও কি নাউন অর্থাৎ বিশেষ্য এবং বিশেষ্য, তাহলে নাউন যোগ নাউন। এই যে পুরুষের সাথে আমি সিংহকে হায়ার করে নিয়ে আসলাম তুলনা করার জন্য, পুরুষ কখনো সিংহ হতে পারে না। তাহলে আমার এই যে সিংহের সাথে তুলনা করছি পুরুষকে, তাহলে এই তুলনাটা কি পসিবল না ইম্পসিবল? অবশ্যই সেটা ইম্পসিবল, পুরুষ কখনো সিংহ হতে পারে না। তাহলে এই যে ইম্পসিবল ব্যাপারটা, সেটা কিন্তু উপমিত কর্মধারয় সমাস, সেটা হলো উপমিত কর্মধারয় সমাস। তো বন্ধুরা আমার আজকের এই সমাসের এই পর্যন্তই আমার কথা। অন্যান্য সমাসগুলো নিয়ে আমি পরের ভিডিওতে, তোমরা যদি চাও পরের ভিডিও তৈরি করে আমি দিতে পারি, তবে তোমাদের প্রতি সবার প্রতি দোয়া এবং শুভকামনা রেখে আমি আজকের কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।